দর্শক, আপনি কি জানেন আপনার কম্পিউটারের ভেতরে লুকিয়ে আছে এক বিস্ময়কর প্রযুক্তি জগৎ? আজকের লগইনের পর্বে আমরা জানব কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে, যা ছাড়া আপনার পিসি একটুও কাজ করতে পারে না। জানবেন হার্ডওয়্যারের ইতিহাস, বাংলাদেশের আগমন এবং কিভাবে আপনি নিজেই একটি পিসি সেটআপ করতে পারেন। আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন এসেছে, হার্ডওয়্যার আসলে কি? এটি হলো কম্পিউটারে দৃশ্যমান, ছোঁয়া যায় এমন অংশ, যেমন কিবোর্ড, মাউস, মনিটর, মাদারবোর্ড, প্রসেসর ইত্যাদি। এগুলো ছাড়া কম্পিউটার কিছুই না। হার্ডওয়্যার ছাড়া সফটওয়্যার যেমন অচল, তেমনি কম্পিউটারও হয়ে পড়ে কার্যহীন। আজ আমরা হার্ডওয়্যারের বিবর্তনের ইতিহাস, এর বিজ্ঞান এবং প্রযুক্তির দৃষ্টিকোণ এবং এর ব্যবহারিক প্রভাবগুলো জানতে চলেছি। তাহলে চলুন ফিরে যাই প্রযুক্তির প্রথম দিনগুলোতে। দেখে নেই কম্পিউটার হার্ডওয়্যার কিভাবে জন্ম নিয়েছে, কিভাবে প্রযুক্তির হাত ধরে এগিয়েছে এবং আজকের উন্নত কম্পিউটারগুলোতে কিভাবে রূপান্তরিত হয়েছে। আপনার জন্য এবার এক চমৎকার প্রতিবেদন, হার্ডওয়্যারের ইতিহাস। আমরা সাধারণত হার্ডওয়্যার বলতে কম্পিউটারের সেই সব অংশকে বুঝি যেগুলো দৃশ্যমান এবং শারীরিকভাবে স্পর্শযোগ্য, যেমন প্রসেসর, মাদারবোর্ড, র্যাম, হার্ড ডিস্ক, কিবোর্ড, মাউস ইত্যাদি। হার্ডওয়্যারের ইতিহাস দীর্ঘ এবং এর বিকাশ কম্পিউটার বিজ্ঞানের প্রাথমিক পর্যায় থেকে শুরু হয়েছে। কম্পিউটার হার্ডওয়্যারের সূচনা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যখন প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটারগুলো তৈরি করা হয়। উদাহরণস্বরূপ 1943 সালে ব্রিটিশ বিজ্ঞানীরা কলসাস নামে প্রথম প্রোগ্রামযোগ্য ডিজিটাল কম্পিউটার তৈরি করে। যুক্তরাষ্ট্রের ENIAC ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার ছিল প্রথম সাধারণ উদ্দেশ্যে ব্যবহৃত ইলেকট্রনিক কম্পিউটার, যা তৈরি হয়েছিল 1946 সালে। কিন্তু ট্রানজিস্টরের আবিষ্কার কম্পিউটার হার্ডওয়্যারের বিকাশে বিশাল পরিবর্তন নিয়ে আসে। 1947 সালে ট্রানজিস্টরের উদ্ভাবন বড় কম্পিউটারের ছোট হওয়ার পথ প্রশস্ত করে, যার ফলে পরবর্তী প্রজন্মের কম্পিউটারগুলো আরও শক্তিশালী ও সাশ্রয়ী হয়ে ওঠে। এছাড়াও 1958 সালে জ্যাক কিলবি প্রথম ইন্টিগ্রেটেড সার্কিট আইসি তৈরি করেন। এই প্রযুক্তি অনেক ট্রানজিস্টরকে একটি ছোট চিপে একত্রিত করার সুযোগ করে দেয়, যা কম্পিউটারের প্রক্রিয়াকরণ ক্ষমতাকে আরও বাড়ায় এবং যন্ত্রপাতিকে অনেক ছোট করে। 1971 সালে ইন্টেলের প্রথম মাইক্রোপ্রসেসর 4004 চিপ তৈরি করা হয়েছিল, যা একটি একক চিপে পূর্ণাঙ্গ কম্পিউটার প্রসেসিং সিস্টেমের কাজ করত। এটি পার্সোনাল কম্পিউটারের আবির্ভাবের সূচনা করে। এছাড়া 1981 সালে IBM প্রথম পার্সোনাল কম্পিউটার পিসি বাজারে আনে, যা হার্ডওয়্যার শিল্পে বিপ্লব ঘটায়। অ্যাপেল, কমোডোর সহ বিভিন্ন কোম্পানিও তখন পার্সোনাল কম্পিউটার তৈরিতে মনোযোগ দেয়। দর্শক, ইতিহাস তো জানলেন, এবার শুনি সাধারণ ব্যবহারকারীরা কি বলছেন। তারা কিভাবে হার্ডওয়্যার প্রযুক্তিকে কাজে লাগাচ্ছেন এবং এটি তাদের দৈনন্দিন কাজ, শিক্ষা কিংবা পেশাগত জীবনে কিভাবে পরিবর্তন এনেছে। চলুন দেখে নেই বাস্তব অভিজ্ঞতা। একটি কম্পিউটার মূলত সেট আপ করতে বিভিন্ন কি কম্পোনেন্টস আছে, সেগুলোর মধ্যে যেগুলো হচ্ছে মেইন, সেগুলো হচ্ছে মূলত মাদারবোর্ড, এরপর হচ্ছে সিপিইউ, এরপর হচ্ছে SSD or HDD। এছাড়াও আমরা জিপিইউ চাইলে ব্যবহার করতে পারি। মূলত কম্পিউটার পারফরমেন্স বাড়ানোর জন্য আমি HDDর বদলে SSD লাগাতে পারি, যা মূলত আমার কম্পিউটার পারফরমেন্সকে অনেক বৃদ্ধি করতে পারবে। এছাড়াও আমি গ্রাফিক্স ড্রাইভার অর্থাৎ জিপিইউ ব্যবহার করতে পারি, যেটি মূলত আমার কম্পিউটারকে আপগ্রেড করবে। এছাড়াও আমি মূলত টেম্পোরারি ফাইল এছাড়াও ক্যাশে, এগুলো আমি মূলত ডেইলি আমি ক্লিন করতে পারি, যার ফলে আমার পিসি মূলত সবসময় পারফরমেন্স দিবে। একটি কম্পিউটারের মূলত বেসিক কিছু পার্ট থাকে, যেমন মেইনলি সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, একটা সিপিইউ লাগে। সিপিইউটা বসানোর জন্য একটা মাদারবোর্ড প্রয়োজন, তারপর আমাদের র্যাম প্রয়োজন, আমাদের স্টোরেজের জন্য HDD বা SSD প্রয়োজন, তারপর টোটাল সিস্টেমটাকে পাওয়ার দেওয়ার জন্য একটা পাওয়ার সাপ্লাই প্রয়োজন। এছাড়া
পুরো কম্পিউটারের জন্য একটা কেসিং প্রয়োজন। তাছাড়া আমাদের বিভিন্ন পেরিফেরালস থাকে, যেমন কিবোর্ড, মাউস, হেডফোনস, মনিটর, এগুলোই মূলত কম্পিউটার রান করার জন্য প্রয়োজন। কম্পিউটার মেইনলি যোগাযোগে অনেক ভালো একটা ভূমিকা রাখছে সোশ্যাল মিডিয়ার থ্রু। এখন তো দেখা যায় যে গতানুগতিকভাবে আর যোগাযোগের জন্য ফোন ইউজ করাই হয় না, সোশ্যাল মিডিয়ার থ্রু হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, তারপর ডিসকর্ডের থ্রু যোগাযোগ করি, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে। তাছাড়া যে আমি বললাম আমার শিক্ষার কাজে বিভিন্ন এডটেক প্ল্যাটফর্মগুলোতে এখন ক্লাস করি। গতানুগতিক অফলাইন ক্লাস এখন বলতে গেলে অনেকটা কমে গেছে। এছাড়াও নানানভাবে বিনোদনের ক্ষেত্রেও সাহায্য করে। সাধারণ মানুষের অভিজ্ঞতা জানার পর নিশ্চয়ই মনে প্রশ্ন এসেছে, বাংলাদেশে কবে প্রথম হার্ডওয়্যার এলো, এই খাতের বিকাশ কিভাবে হলো, আর ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? এই সব প্রশ্নের উত্তর জানতে চলুন এবার দেখে নেই বাংলাদেশে হার্ডওয়্যার শিল্পের উত্তরণের পথ চলা নিয়ে একটি গবেষণা ভিত্তিক প্রতিবেদন। বাংলাদেশে হার্ডওয়্যারের বিকাশ মূলত 1990-এর দশকে শুরু হয়। এর আগে বাংলাদেশের মানুষের জন্য কম্পিউটার একটি দুষ্প্রাপ্য বস্তু ছিল এবং ব্যবহৃত প্রযুক্তি মূলত আমদানি নির্ভর ছিল। 1990-এর দশকে বাংলাদেশে কম্পিউটার হার্ডওয়্যারের প্রবেশ ঘটে আমদানি করা ডেস্কটপ কম্পিউটার এবং অন্যান্য যন্ত্রপাতির মাধ্যমে। তখন কম্পিউটার ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো বিদেশ থেকে পার্টস এনে এখানে সংযোজনের কাজ করত। এরপর 2000-এর দশকে দেশে ইন্টারনেটের প্রবাহ বৃদ্ধি পাওয়ায় কম্পিউটারের চাহিদাও বাড়ে। এই সময়ে বিভিন্ন প্রতিষ্ঠিত ব্র্যান্ডের হার্ডওয়্যার পণ্যের পাশাপাশি দেশীয় উদ্যোক্তারাও এই খাতে বিনিয়োগ শুরু করেন। সাম্প্রতিক সময়ে দেশীয় হার্ডওয়্যার শিল্পেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বেশ কয়েকটি প্রতিষ্ঠান বাংলাদেশে কম্পিউটার অ্যাসেম্বল এবং সরঞ্জাম উৎপাদন শুরু করেছে। ডেল্টা কম্পিউটার্স, ওয়ালটন ইত্যাদি প্রতিষ্ঠানগুলো দেশীয়ভাবে হার্ডওয়্যার উৎপাদন ও বিপণন করছে। বাংলাদেশে হার্ডওয়্যার শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল। প্রযুক্তি শিক্ষার উন্নয়ন, রিসার্চ ও ডেভেলপমেন্ট খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং দেশীয় হার্ডওয়্যার উৎপাদনে সহযোগিতা প্রদান এই খাতের আরও উন্নতি সাধন করবে। প্রিয় দর্শক, আপনি এখন জানলেন বাংলাদেশের হার্ডওয়্যার খাত কিভাবে শুরু হয়েছে এবং কোথায় যাচ্ছে। সবাই মিলে তৈরি করছে এক টেকসই ডিজিটাল ভবিষ্যৎ। তবে এই যাত্রায় যারা অগ্রণী ভূমিকা রাখছেন, হার্ডওয়্যার আমদানিকারক, ডিস্ট্রিবিউটর এবং ব্যবসায়িক সংগঠন, তাদের অভিজ্ঞতা কেমন, চলুন শুনি তাদের মুখে। বাংলাদেশের হার্ডওয়্যার বাজার আসলে গ্রোয়িং। এখন প্রেজেন্ট ইকোনমিক কন্ডিশনে আসলে একটু স্ট্যাগনেট মনে হচ্ছে, বাট এটা খুব টেম্পোরারি একটা বিষয়। এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় কম্পিউটার প্রাইস কিন্তু বেড়ে গেছে, যার কারণে কিন্তু ইউজারদের বাইং ক্যাপাসিটি কিছুটা কমে গেছে। বাট কম্পিউটারের বাজার কিন্তু ছোট হয় নাই। হ্যাঁ, সো যতটুকু গ্রোথ হওয়ার কথা ছিল ততটুকু গ্রোথ গত 2-3 বছর থেকে একটু স্ট্যাগনেট আছে। বাট এখন যেহেতু একটা সেটেলমেন্ট পজিশনে আসতেছে, এই বাজার কিন্তু অনেক বড় হবে। সো এখানে পেছনে যাওয়ার আমি কোনো রাস্তা দেখি না, পেছনে যাওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশে যেহেতু ম্যাক্সিমাম মেজরিটি ম্যান পাওয়ার এখনও ইয়াংরা যখন স্কুলে যায়, এখন প্রতিটা স্টুডেন্টের কিন্তু একটা কম্পিউটার দরকার, বাট সবাই তো আর অ্যাফোর্ড করতে পারে না। তো সেক্ষেত্রে আমাদের টোটাল ইকোনমিক ইকোসিস্টেমে যদি আমরা কম্পিউটার সুলভ মূল্যে কিনতে পারে অথবা ইনস্টলমেন্টে কিনতে পারে, সেরকম একটা ব্যবস্থা করে দেওয়া যায় স্টুডেন্টদেরকে, তাহলে কিন্তু কম্পিউটার বাজার আরও বড় হবে। বাংলাদেশে কাস্টমারের আমার খুব হাই এন্ড বায়ার নাই বাংলাদেশে আমাদের, কারণ যখন আপনি লেটেস্ট প্রযুক্তি নিয়ে একেবারেই আপডেটেড প্রোডাক্ট আপনি আনবেন, সেগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি হবে এবং ওগুলো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে কিছুদিন ব্যবহার হয়ে তারপরে আমাদের এই অঞ্চলে সেটা আসবে। তো এআই এনেবলড যেসব ল্যাপটপ অথবা কম্পিউটার আছে সেগুলো অলরেডি আসা শুরু হয়েছে এবং সেগুলা যেহেতু একদম ফেয়ারলি ভেরি নিউ মডেল, তখন এগুলার প্রাইস কিন্তু অনেকের নাগালের বাইরে থাকে। সো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু মানুষের লাইফস্টাইল থেকে শুরু করে তাদের কিন্তু ইন্টেলিজেন্সকে আপগ্রেড করার জন্যই কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো আনি। এআইয়ের সব ফিচার কিন্তু আমাদের জন্য না, বিকজ আমাদের কোর কম্পিটেন্সি হচ্ছে আমাদের ম্যান পাওয়ার। আমাদের ম্যান পাওয়ারকে কোন জায়গায় কাজে লাগাবো, ওই জায়গাটা আমাদের আসলে খুঁজে বের করতে হবে। আমরা একমাত্র পিওর হার্ডওয়্যার নিয়ে কাজ করি, যেটা হলো চ্যানেল বিজনেসটা আমরা করি, তেমন রিটেলারদেরকে নিয়ে, স্টুডেন্ট ইয়র জেনারেশনদের নিয়ে, গেমারদেরকে নিয়ে
আমরা ই স্পোর্টস গেমিং কমিউনিটি নিয়ে আমরা কাজ করে থাকি। আপনারা জানেন যে হার্ডওয়্যার বাজার খুবই একটা রাইজিং একটা বাজার, এবং হার্ডওয়্যার ছাড়া আসলে আমরা আইটিতে কাজ করা বা যে কোনো সেক্টরে কাজ করার না কেন হার্ডওয়্যারের প্রয়োজন আছে, কম্পিউটারের প্রয়োজন আছে। উইদাউট কম্পিউটার ভেরি হার্ড টু রান দ্য বিজনেস, বা যে কোনো অফিস বা যাই কারণ কম্পিউটারের কোনো বিকল্প নাই। নিত্য পণ্যর জন্য আমরা কম্পিউটার টেকনোলজি ইউজ করতে হয়। আর সেই ক্ষেত্রে গিগাবাইট সর্বাত্ম আমরা চেষ্টা করি যে সবার কাছে থেকে কিভাবে এই ডিভাইসটা নিয়ে আমরা কাজ করতে পারি, এবং গিগাবাইটের ল্যাপটপ এবং ডেস্কটপ যাতে দুইটাই আছে, এই জন্য আমরা বলতে পারি যে সব সেগমেন্টে আমরা কাজ করার সুযোগ আছে। আইটি পণ্যের যদি বলা হয় যে আমাদের দেশে এখনও স্টিল একটা ল্যাপটপের একটা ডিমান্ড এখন অনেক বেশি। তো তারপরে ল্যাপটপের যে প্রাইসটা একটু ঊর্ধ্বগতি, ডলার প্রাইস বাড়ার কারণে, তো সেই ক্ষেত্রে কিছুটা ল্যাপটপের জায়গায় কিছুটা ডেস্কটপের মার্কেট কিছুটা বড় হচ্ছে, এবং ইন্ডাস্ট্রিটা ডেস্কটপ এবং হার্ডওয়্যার বিজনেস যখন বড় হবে, সেক্ষেত্রে দুই দিক দিয়ে আমরা লাভবান। একটা হলো আমাদের কর্মদক্ষ কর্মী আমরা বের করতে পারবো, এবং ভালো সেলসম্যানশিপ আমরা পাবো, এবং বিভিন্ন যে ছোটো ছোটো শোরুমগুলো আছে, বড় শোরুমগুলো আছে, তারা আরও সমৃদ্ধশালী এবং তারা এবং আরও বেনিফিটেড হবে। দেশব্যাপী যে কোনো পণ্যকে, তার প্রোডাক্টের কোয়ালিটিকে জনসাধারণের সামনে তুলে ধরতে পারবো, এবং আফটার সেল সার্ভিসটাকে আমরা যত্ন সহকারে দেখতে পারবো, এবং ডিস্ট্রিবিউটর মডিউলে আমরা কাজ করে ওই প্রোডাক্টটাকে এস্টাবলিশড করার জন্য আমাদের তখন থেকে আমাদের চিন্তাভাবনা শুরু হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের দেশের টোটাল আইটি সেক্টরের যদি আমি এভাবে বলি A to Z যে প্রয়োজনটা মানুষের থাকে কনজিউমার লেভেলে অথবা কর্পোরেট লেভেলে, আমরা 100% সকল বিষয়টা কভার করার চেষ্টা করি, যে কারণে আমাদের এতগুলো প্রোডাক্ট বা এতগুলো ব্র্যান্ড রয়েছে। আমাদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI এনাবল বা AI কমফর্টেবল যে ল্যাপটপগুলো আমরা এখন নিয়ে আসছি, এগুলোর মাধ্যমে তো প্রযুক্তিগতভাবে অনেক বেনিফিট যিনি ইউজার উনি পাবেন বা পাচ্ছেন। প্রিয় দর্শক, আমরা শুনেছি প্রযুক্তির যোদ্ধাদের কণ্ঠে তারা কেমন করে প্রতিনিয়ত উন্নত মানের হার্ডওয়্যার আনছেন দেশের বাজারে, কিভাবে বিশ্বমানের কম্পোনেন্ট ব্যবহার করে তৈরি করছেন নতুন সম্ভাবনার পথ। তাদের এই প্রচেষ্টা শুধু প্রযুক্তিকে এগিয়ে নিচ্ছে না, এটি বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিকেও শক্ত ভিত্তি দিচ্ছে। এবার আপনার জন্য চমক। আপনি কি জানেন একটি সঠিক কম্পিউটার সেটআপ আপনার কাজের গতি ও মান বহুগুণে বাড়িয়ে দিতে পারে? কিন্তু কোন প্রসেসরটি উপযুক্ত, কতটুকু র্যাম দরকার, SSD নাকি HDD? আজ আমরা দেখাবো কিভাবে আপনি নিজের কম্পিউটার নিজেই পরিকল্পনা করে গঠন করতে পারেন বাজেট অনুযায়ী। চলুন জেনে নেই বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক টিপস অ্যান্ড ট্রিক্স। সো হ্যালো গাইস, আজকে আমরা একটা কমপ্লিট হাই এন্ড পিসি বিল্ড করব। সো এই হাই এন্ড পিসি বিল্ড করার জন্য আমাদের এখানে মোটামুটি সব করা কম্পোনেন্টসই আছে। তো ফার্স্টে আমরা ইন্ট্রোডিউস করাচ্ছি হচ্ছে আমাদের প্রসেসর। আমরা একটা AMD রিলেটেড বিল্ড করাচ্ছি। তো এটা হচ্ছে AMD 9900X প্রসেসর। সো প্রসেসর আমরা পেলাম। তো আমাদের এই প্রসেসরের সাথে বিল্ড করার জন্য হচ্ছে GPU সিলেক্ট করা হয়েছে। এটা হচ্ছে RTX 4070 Ti Super। র্যাম হিসেবে সিলেক্ট করেছি দুইটা Fury XDDR5 প্রসেসর 24GB মডেলের র্যাম। স্টোরেজ ক্যাপাসিটির জন্য এটা আছে হচ্ছে একটা গিগাবাইটের 256GB SSD Zen 1। তার জন্য একটা মাদারবোর্ড সিলেক্ট করা আছে AMD, which is a latest generation X870X Aorus Pro Ice। আর কুলিং পারফরমেন্সের জন্য আমরা রাখছি হচ্ছে এই Aorus X360X 360mm একটা কুলার। মাদারবোর্ডের পরে আমরা ডিরেক্ট চলে যাচ্ছি র্যামে। সো র্যাম ইনস্টলেশন শেষ। তারপর আমরা যাচ্ছি হচ্ছে SSD-তে। সো SSD আগেই আমি রিমুভ করে রাখছি। সো মাদারবোর্ডের পার্টটা শেষ। সো মাদারবোর্ড অ্যাসেম্বল শেষ। এখন হচ্ছে আমরা GPU-টা মাউন্ট করব। ওকে, যেহেতু পিসির ফ্রন্ট পার্টের মোটামুটি সবই কমপ্লিট, সো আমাদের ব্যাক প্যানেলটা ইনস্টল করে পিসিটাকে একটা
ছোটোখাটো বুট করা যাক। এখন আমরা দেখবো পিসিটা কীভাবে বুট করতে হবে, পাওয়ার করলে কেমন দেখা। So here goes the power cable. Okay, now it's time to boot her up. সুপ্রিয় দর্শক, আজকের লগ ইন পর্বে আমরা জানলাম কম্পিউটার ও হার্ডওয়্যার কি, তার ইতিহাস কিভাবে শুরু হলো, বাংলাদেশে এর যাত্রা কেমন, আর আপনি নিজেই কিভাবে একটি আধুনিক পিসি সেট আপ করতে পারেন। এই পর্বের তথ্য ও পরামর্শ আপনার প্রযুক্তি ব্যবহারকে আরও সচেতন ও দক্ষ করে তুলবে বলে আমাদের বিশ্বাস। পরবর্তী পর্বে ফিরে আসবো আরও নতুন প্রযুক্তি, টিপস এবং বাস্তব জীবনের উদাহরণ নিয়ে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সূচনা হাসান। লগ ইন করুন, চোখ রাখুন বিটিভির পর্দায়।